প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে তোমাদের সকলের অভিভাবক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে তোমরা ভালো আছো। আমরাও দোয়া করি যে বর্তমান পরিস্থিতিতে আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা আবারও ফিরে আসছি ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ক্লাস 10 এর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস 10 বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিষয়ে আমরা ক্লাস নিব। তোমাদের অধ্যায় হবে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু। বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু। আজকের আমাদের চতুর্থ অধ্যায়ে পাঠ বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু, এখান থেকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই যখনই কোনো ক্লাসে বসবে তখন বইটা সাথে রাখবে, খাতা কলম সাথে রাখবে। যে বিষয়গুলি তোমার ভালো লাগে, নোট করা দরকার, সেই বিষয়গুলি সাথে সাথে নোট করে রাখবে। তাহলে তোমরা এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে। যেহেতু সারা বিশ্বেই একটা পরিস্থিতি বিরাজ করছে, করোনা, এই পরিস্থিতির মাধ্যমে আমরা আমাদের শ্রেণীকক্ষে বা ক্লাসে উপস্থিত হয়ে লেখাপড়ার কাজ সুন্দররূপে চালিয়ে যেতে পারি নাই। সেহেতু আমাদের লেখাপড়ার যে ঘাটতি, যে সমস্যাগুলি হয়েছে, সেটাকে কিছুটা হলেও নিবারণ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, কাটিয়ে ওঠার জন্য আমরা এই অনলাইন ক্লাসগুলি নিয়ে থাকি এবং তোমরাও সেই ক্লাসগুলি দেখে থাকো সবাই মনোযোগ সহকারে। এই কারণে আমাদের আজকের এই অনলাইন ক্লাস। এখান থেকে তাহলে আমরা শুরু করছি বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু। প্রত্যেকটা দেশেরই ভূ প্রকৃতির একটা অবস্থা থাকে এবং একটা জলবায়ুর অবস্থা থাকে। আমাদের দেশে সেই ভূ প্রকৃতিক অবস্থাটা কেমন এবং জলবায়ু কেমন, এটা আমরা আজকে জেনে নিব। বাংলাদেশ পৃথিবীতে যে দেশগুলি আছে সেই দেশের মধ্যে অন্যতম একটা বৃহৎ বদ্বীপ। সমগ্র বাংলাদেশে সামান্য পাহাড়ি অঞ্চল, সীমিত উঁচুভূমি এবং নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত।
এদেশের ভূপ্রকৃতি নিচু ও সমতল। বিশেষ করে আমাদের বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে এটা নিচু, এইভাবে হয়ে আসছে, আস্তে আস্তে উঁচু থেকে আস্তে আস্তে নিচুতে চলে আসছে। উত্তর থেকে এটা উত্তর 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 থেকে দক্ষিণে আস্তে আস্তে এভাবে নিচুতে চলে গেছে। দক্ষিণ উত্তর থেকে বাংলাদেশের ভূমি উঁচু থেকে আস্তে আস্তে নিচুতে চলে আসছে, যার কারণে তোমরা অনেক সময় দেখবা যে পানি সে ভারত থেকে আমাদের দেশে এসে ঢুকে, বিভিন্ন পাহাড় উত্তরে পাহাড়ি এলাকা থেকে পানি আস্তে আস্তে গড়িয়ে এসে এসে দক্ষিণে চলে আসে, বঙ্গোপসাগরে চলে যায়। বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন, তবে জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব খুব বেশি, তাই বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর আগমন ঘটে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর আগমন ঘটে। বিভিন্ন ঋতুতে এদেশের জলবায়ুর তারতম্যের কারণে আমরা কখনো গরম আবার কখনো শীত অনুভব করি। তোমরা জানো ঋতু বৈচিত্র্যের সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এখানে বেশ কয়েকটা ঋতু আছে। আমরা জানি 6টা ঋতু বাংলাদেশে দেখা যায়, তবে 3টে ঋতু বেশিরভাগই আমাদের কাছে প্রতিফলিত হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতুর ভিতরে বেশিরভাগ আমরা 3টে ঋতুই আজ করে থাকি, যেমন গ্রীষ্ম, বর্ষা, শীত। গ্রীষ্ম, বর্ষা, শীত এই ঋতুগুলি আমরা বেশি কাজ করে থাকি, কিন্তু বাকি ঋতুগুলি এতটা প্রভাব বিস্তার করে না। তবে এই 6টা ঋতু আমাদের দেশে আছে। প্রতি 2 মাসে একটা ঋতুর পরিবর্তন ঘটে। এই বিভিন্ন ঋতুতে এদেশের জলবায়ুর তারতম্যের কারণে আমরা কখনো গরম আবার কখনো শীত কখনো বৃষ্টি এটা আমরা অনুভব করি, দেখি। জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। এই যে এখন প্রায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এলাকা ভিত্তিক বৃষ্টি হচ্ছে, কখনো এলাকা হচ্ছে কখনো এলাকা হচ্ছে, এভাবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ফলে আমাদের কখনো অতিবৃষ্টি আবার কখনো অনাবৃষ্টিও দেখা দেয়, আবার অকাল বন্যাও হয়। জলোচ্ছ্বাস প্রভৃতি মানুষের জীবনে প্রভাবিত করে। এ অধ্যায়ে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে অবহিত হব ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা অবহিত হব। তোমাদের বইয়ের 58 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 58 পৃষ্ঠা দেখো, এখানে 3টে ছবি আছে। 3 ধরনের 3টে ছবি আছে। নদী ভাঙ্গনের কারণে ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে, এই যেখানে 3টে ছবি পরপর দেখানো হচ্ছে। দুর্যোগ, এই দুর্যোগগুলি এখানে ছবি দিয়েছে, তোমরা এগুলি তোমাদের বই থেকে লক্ষ্য করবে। বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশে পলল গঠিত একটি আর্দ্র অঞ্চল। উত্তর পূর্ব দক্ষিণ পূর্বের সামান্য পাহাড়ি অঞ্চল এবং উত্তর পশ্চিমাংশের সীমিত উঁচুভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। দক্ষিণ এশিয়ার 3টি বড় নদী গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় বাংলাদেশ অবস্থিত। কয়টা নদী? 3টা নদী। কয়টা নদী? 3টা নদী। তোমরা মনে রাখবে, 1 নম্বরে গঙ্গা, 2 নম্বরে ব্রহ্মপুত্র ও
3 নম্বর হলো মেঘনা, এর অববাহিকায় বাংলাদেশ অবস্থিত। এদেশের ভূপ্রকৃতি নিচু ও সমতল। ভূপ্রকৃতি নিচু ও সমতল। ভৌগোলিক অবস্থান ও সীমানা। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশ। এশিয়া মহাদেশের দক্ষিণে এই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ 20 ডিগ্রি 34 সেলসিয়াস উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 সেলসিয়াস উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88 ডিগ্রি 1 সেলসিয়াস পূর্ব দ্রাঘিমারেখা থেকে 92 ডিগ্রি 41 সেলসিয়াস পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা যা 23 ডিগ্রি 5 সেলসিয়াস অতিক্রম করছে। পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি 440 কিলোমিটার। কত কিলোমিটার? 440 কিলোমিটার। কিলোমিটার 40 কিলোমিটার। এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি 760 কিলোমিটার। 760 কিলোমিটার। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের মোট আয়তন বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তন, বাংলাদেশ নামক যে ভূখণ্ডটা আমাদের ভূখণ্ডটা, এই ভূখণ্ডটার আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ ও গঠন। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ, যেটা আমরা আলোচনার শুরুতেই বলেছি। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী, পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা, দলেশ্বর, বলেশ্বর, বুড়িগঙ্গা ইত্যাদি অনেক নদী এখান থেকে বয়ে গেছে। এগুলোর মধ্যে পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, কর্ণফুলী ইত্যাদি প্রধান। বাংলাদেশের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে অবস্থিত, যেটা প্রথমে আমরা একটা রেখার মাধ্যমে দেখিয়েছি। তোমরা আমার নির্দেশক কাঠের দিকে লক্ষ্য করো। দেখো এই যে আমরা উত্তর থেকে শুরু হয়ে আস্তে আস্তে এটা নিচেতে চলে গেছে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে বাংলাদেশের এলাকাটা ঢালু এলাকা, যার কারণে পানি এদিক থেকে গড়িয়ে এদিকে যায়, উত্তর থেকে গড়িয়ে দক্ষিণে যায়। বাংলাদেশের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণের দিকে ক্রমশ ঢালু অবস্থায় অবস্থিত, ফলে এসব নদ নদী, উপনদী ও শাখা নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণে বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের উত্তর পূর্ব দক্ষিণ পূর্বাংশের পাহাড়ি অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটি এসব
নদ নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। বিশেষ করে তোমরা জানো যে আমাদের বাংলাদেশটা হলো একটা নদীমাতৃক দেশ। আমরা বলি বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশ কেন বলি? যে বাংলাদেশের আনাচে কানাচে সব দিক থেকে, চতুর্দিক থেকে একেবারে জালের মতন, চতুর্দিক থেকে একেবারে জালের মতন জালের মতন নদী নালা বাংলাদেশের চতুর্দিক কি আছে? ছড়িয়ে ছিটিয়ে আছে। যার কারণে আমরা বলি জাল বিস্তৃত, নদী নালা বেষ্টিত বাংলাদেশ। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের সামান্য পরিমাণে উঁচু ভূমি রয়েছে। ভূ প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। 1. টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। ভূপ্রকৃতির প্রধান ভাগ। 1. টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। 1 নম্বর রয়েছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। নাম্বার 2, প্লাইস্টোসিন। প্লাইস্টোসিন কালে সোপানসমূহ। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। 3. সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এখানে এখন ভূপ্রকৃতির বাংলাদেশ, বাংলাদেশ ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত যে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, 2 প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, 3 সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বাংলাদেশে মোট ভূমির প্রায় 12%। এই 12% এলাকা, 12% এলাকায় বাংলাদেশের মোট ভূমির 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ গঠিত। আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছরের আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই সকল পাহাড়ের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে পাহাড়গুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম জেলার পূর্বাংশ এবং এই অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিওডং, যেটাকে বিজয় বলা হয়, বিজয়, যার উচ্চতা 1231 মিটার। এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিউক্রাডং, যার উচ্চতা
230 মিটার। এছাড়া এই অঞ্চলে আরও দুটি উচ্চতর পাহাড় চূড়া হচ্ছে মোদক মোয়াল 1000 মিটার ও পিরামিড 915 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শ্বেল পাথর দ্বারা গঠিত। কর্দম ও শ্বেল পাথর দ্বারা গঠিত। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশে, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল গঠিত। এই পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়, মানে সর্বোচ্চ উচ্চতা 244 মিটার। এর বাকিগুলি এর নিচে। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। যেহেতু পাহাড়গুলির উচ্চতা ছোট, এ কারণে স্থানীয়ভাবে এগুলোর নাম দেওয়া হয়েছে টিলা। এগুলোর উচ্চতা 30 থেকে 90 মিটার। টিলার যে উচ্চতা, এর উচ্চতা হয়েছে 30 থেকে 90 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে চিকনাগুল, খাসিয়া ও জয়ন্তিয়া প্রধান। কি চিকনাগুল, খাসিয়া ও জয়ন্তিয়া, এই তিনটা পাহাড়ি এখানে প্রধান। প্লাস্টোসিন কালের সোপানসমূহ যা চত্বর ভূমি, বাংলাদেশের মোট ভূমির প্রায় 8%। বাংলাদেশের মোট ভূমির প্রায় 8%, হলো 8%। বাংলাদেশের মোট ভূমির প্রায় 8% এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। অনুমানিক 25,000 বছর, অনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাস্টোসিন কাল বলা হয়। এই সময়ের আন্তঃবরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। প্লাস্টোসিন কালের সোপানসমূহকে 3 ভাগে ভাগ করা যায়, যথা বরেন্দ্র ভূমি 1, বরেন্দ্র ভূমি 2, মধুপুর 3, ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। বরেন্দ্রভূমি 1 নম্বরে, আমি আবার বলছি, 1 নম্বরে বরেন্দ্রভূমি, 2 মধুপুর ও বাওয়ালের ঘর এবং 3 লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন 9,320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এ স্থানে মাটি ধূসর ও লাল বনে। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর ও বাওয়ালের সোপান ভূমি গঠিত। এর আয়তন প্রায় 4,103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 30 মিটার। মাটির রং লালচে ও ধূসর। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টি বিস্তৃত 8 কিলোমিটার। এর আয়তন 34 কিলোমিটার। এই পাহাড়ের গড় উচ্চতা 21 কিলোমিটার। এই অঞ্চলের মাটির রং লালচে এবং মাটি নুড়ি, নুড়ি মানে ছোট 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 বালি ও কঙ্কর মিশ্রিত, ছোট ছোট বালি ও ছোট ছোট কঙ্কর মিশ্রিতটাকে নুড়ি বলা হয়েছে। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বাংলাদেশে প্রায় 80%। এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমি 80%। মোট হলে দেখো 80 আর এই যে 100%, 100%। ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এখানে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই প্লাবন সমভূমির আয়তন প্রায় 1,00,000
24,266 কিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা ও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ, কুমিল্লার নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব দিকের সামান্য অংশ নিয়ে এ সমভূমি গঠিত। এছাড়াও চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ এবং লক্ষ্মীপুর ও ফেনী জেলার কিছু অংশ জুড়েও এ সমভূমি বিস্তৃত। হিমালয় পর্বত থেকে আনিত পলল দ্বারা এই অঞ্চল গঠিত। ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত। নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত অঞ্চল হল উপকূলীয় সমভূমি। খুলনা ও পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দংশ নিয়ে স্রোতজ সমভূমি গঠিত। বাংলাদেশের এই অঞ্চলগুলোর মাটি খুব উর্বর বলে কৃষিজ দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, যেমন ধান, সুপারি, তারপরে কলা, নারিকেল, এই সমস্ত ফসলগুলি দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণ এলাকাগুলিতে বেশি হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এতক্ষণ যাবৎ আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা উপকৃত হতে পারবে। পরিশেষে যাওয়ার আগে তোমাদেরকে বলতেছি যে সবাই স্বাস্থ্যবিধি মেনে সবসময় চলবে, কারণ আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। তোমরা বাইরে বের হলে হাত ধুবে, মাস্ক পরে বের হবে। যে সমস্ত এলাকায় জনসমাগম বেশি সেই এলাকাগুলি এড়িয়ে চলবে। সবাই নিরাপদ থাকার জন্য চেষ্টা করবে, নিজেরাও নিরাপদ থাকবে। মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করবে। এবং সাথে সাথে যেহেতু তোমরা বাড়িতে এখন বসবাস করছো, তোমরা আল্লাহর হুকুমগুলি যে ধর্মেরই আসো প্রত্যেকের ধর্ম অনুসারী তোমরা ধর্মীয় কাজগুলি সুন্দরভাবে চালিয়ে যাবে। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।